আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে আজকের হিসাব বিজ্ঞান 17তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের সকল ক্লাসের লিঙ্ক আই বাটন আছে, চাইলে দেখে নিতে পারো। পাশাপাশি ইংলিশের প্লেলিস্টও আই বাটনে দেওয়া আছে। আর তোমরা যারা আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ জয়েন না হয়ে থাকো, তাহলে এখনই জয়েন হয়ে নাও। সেখানে তোমার কোশ্চেনের সমাধান বা যে কোনো প্রশ্ন থাকলে সেখানে তুমি বলতে পারো, আমি নিজে সমাধান করে দিব। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের এই 17তম ক্লাসে আমরা আলোচনা করব অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এটার ইংরেজি নাম কি? নন ট্রেডিং অর্গানাইজেশন। যেহেতু প্রতিষ্ঠান বলতেছে, তাহলে এর ইংলিশ নামটা হচ্ছে নন ট্রেডিং অর্গানাইজেশন। তো অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কি বোঝায় সেটা আগে তোমাকে একটু ধারণা নিতে হবে। তো সমাজে মনে করো যে কিছু ব্যবসায় প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের মূল লক্ষ্যই হচ্ছে সেবা প্রদান করা। কখনো সেটা অর্থের বিনিময়ে হতে পারে, আবার কখনো সেটা বিনামূল্যেও হতে পারে। তো এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকেই বলে অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব। যেরকম থাকতে পারে আরসিসি, বিএনসিসি, তারপরে কোনো একটা সংস্থা যেরকম মানব কল্যাণে সাহায্য করে, তারপরে এনজিও থাকে কিছুটা। তো এগুলোই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এদের কাজ হচ্ছে কি? মানুষদের সেবা প্রদান করা, সেটা অর্থের বিনিময়ে হতে পারে বা বিনামূল্যেও হতে পারে। আশা করি বোঝাতে পারছি অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কী। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক তোমাকে করতে হলে বা এই অধ্যায়টাকে জানতে হলে প্রথমে তোমাকে কোশ্চিন বা প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে হবে। আসলে কিভাবে প্রশ্ন করে ইউনিভার্সিটি অ্যাডমিশনে। তো আমরা সে কারণে দুইটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, দুটাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কারণ হচ্ছে এই অধ্যায়টা বেশি ফোকাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখান থেকে প্রতি বছরই একটা দুইটা কোশ্চিন হয়ে থাকে। আর ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি কোশ্চিন করে, বাট এখান থেকে 40-50% করে, এর বেশি হয় না। ওকে, এখন ভাবতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রশ্নই করে না, তাহলে আমি এই ভিডিওটা কেন দেখব? তোমার যদি লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় দুটাই হয়, আর যদি তুমি হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা নিতে চাও, তাহলে অধ্যায়টা করতে পারো, তোমার অনেক কাজে দিবে রিয়েল লাইফে। তো আমরা প্রশ্ন দেখি। দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস নয় কোনটা? অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস নয় কোনটি? এটা আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15-16 শিক্ষাবর্ষে। তো অপশন দেখো, সদস্য চাঁদা, উইলকৃত সম্পদ, পণ্য বিক্রয়, অনুদান। তো এখানে আমাদের কথাটা কি দেখো, এখানে বলতেছে যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস নয়, মানে একটা প্রতিষ্ঠানের তো বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের তো আয় হয়, তাই না? তো এইটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কোনটা আয় নয়। তো সদস্য চাঁদা, একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য তো থাকেই, কারণ এটা তারা যে সেবা প্রদান করতেছে, তো সেই সেবা প্রদানে বা এনজিওতে কিছু সদস্য থাকে, তো তাদের কাছ থেকে মান্থলি ইয়ারলি কিছু চাঁদা কালেক্ট করে। তো সেটাই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়। তো আমাদের এটা হবে না। উইলিকৃত সম্পদ, হয়তো এমন কোনো মানুষ আছে যে তুমি চাইলে একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানে নিজের সম্পত্তি বিলিয়ে দিচ্ছ অনাথ আশ্রমের কারণে বা যারা প্রতিবন্ধী শিশু আছে তাদের জন্য, তো এটা তোমার কি অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা আয়। পণ্য বিক্রয়, এটা পরের হাতে রাখছি। ডি নম্বর অনুদান, ওই যে সেম সরকারের কাছ থেকে তুমি কিছু অনুদান পাইলা বা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে অনুদান পাইলা, এটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আয়। কিন্তু এই যে পণ্য বিক্রয়, এটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আয় নয়। কেন? কারণ অব্যবসায়ী প্রতিষ্ঠান কখনো পণ্য ক্রয় বিক্রয় করে না, বিধায় এটা হচ্ছে পণ্য বিক্রয় যেহেতু করছে তাহলে আয় হয়েছে, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান কখনো পণ্য বিক্রয় করে না। তার মানে আমাদের এখানে আয়ের উৎস নয় হচ্ছে এই যে সি, পণ্য বিক্রয়। আশা করি বুঝাইতে পারছি। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, মোট চাঁদা প্রাপ্তি 64,550 টাকা। এই টাকার মধ্যে বিগত বছরের আছে 3480 টাকা, আগামী বছরের 5420 টাকা, চলতি বছরের আছে অনাদায়ী চাঁদা, মানে চলতি বছরে মানে বকেয়া চাঁদা আছে 18,783 টাকা। হলে চাঁদা খাতে আয় ব্যয় হিসাবে ক্রেডিট করা হবে কত টাকা? তার মানে এই যে অঙ্কটা একটা দিল, এই অঙ্কটা তোমাকে ক্যালকুলেশন করে এই 4টা অপশনের ভিতরে তোমাকে একটা সঠিক অ্যান্সার দিতে হবে। তো এটার জন্যে আমি সিম্পল একটা বিষয় তোমাকে বলি। এই রিলেটেড একটা ছক আছে,
সেই শখটা আমরা পরবর্তীতে দেখাবো এই ভিডিওতেই। বাট এখন আমরা অঙ্কটা সমাধান করব ছোট্ট একটা কৌশলে। ওকে, তো যদি থাকে যে মোট চাঁদা প্রাপ্তি যদি দেওয়া থাকে আর এর মধ্যে যদি বিগত বছরের থাকে এবং আগামী বছরের থাকে আর চলতি বছরে অনাদায় থাকে, তাহলে কি করবা? সেটা হচ্ছে, আমি নিচে ক্যালকুলেশনটা করে দিচ্ছি। মোট চাঁদা প্রাপ্তি, ওকে, তাহলে মোট চাঁদা প্রাপ্তি পাইলা। আচ্ছা, এখানে মাইনাস হবে, কেন হবে সেটা বলি। মোট চাঁদা প্রাপ্তির ভিতরে বিগত বছরের আছে, এই বিগত বছরেরটা মাইনাস হয়ে যাবে, আগামী বছরেরটাও মাইনাস হয়ে যাবে, শুধুমাত্র চলতি বছরে যে চাঁদার আছে এটা যোগ হবে। আমি লিখে দিই, এখান থেকে মাইনাস হবে বিগত বছরের চাঁদা, তারপরে মাইনাস আরেকটা হবে কি, আগামী বছরের চাঁদা বা পরবর্তী বছরের চাঁদা। তো যেহেতু এখানে আগামী আছে, আগামীটাই আমরা লিখি, আগামী বছরের চাঁদা। আমি একটু শর্টকাটে লিখতেছি। আচ্ছা, এখানে প্লাস হবে কি, এই যে চলতি বছরের অনাদায়ী চাঁদা, মানে এই বছরের কি বকেয়া আছে যে চাঁদাটা, এই চাঁদাটা যোগ হবে। তাহলে এখানে লিখব চলতি বছরের অনাদায়ী। ওকে, অনাদায়ী। তাহলে আমরা এখন ক্যালকুলেটর ইউজ করে দিই, আমরা মানগুলো বসাই দিই। তো মোট চাঁদা প্রাপ্তি কত আছে? ৬৪,৫৫০ টাকা। ৬৪,৫৫০ মাইনাস বিগত বছরের চাঁদা আছে ৩৪৮০ টাকা। ৩৪৮০ টাকা। আগামী বছরের চাঁদা আছে ৫,০২০ টাকা। তাহলে মাইনাস ৫,০২০ টাকা। আচ্ছা, এখন এখান থেকে প্লাস করব কত? চলতি বছরের অনাদায়ী কত? ১৮,৭৩০ টাকা। তাহলে আমাদের টাকার অ্যামাউন্টটা বসানো কমপ্লিট। এখন যোগ বিয়োগ করলেই তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে। সেটা কি করবা? যোগ করে, এই দুইটা যোগ করে এটার সাথে মাইনাস করবা, দেন এটার সাথে আবার যোগ করে দিবা। ঠিক আছে, তো আমরা একটু সাইডে যোগ করি, দেখি কিভাবে হয়, কত বের হয়। তো এখানে ৩৪৮০, এটা আমরা সাইডে রাখি। ৩৪৮০ আর ৫,০২০ দুটা যোগ করলে এই যে ৫ ৩ ৮, ৮,৯০০ টাকা আসতেছে, তাই না? তাহলে এখানে আমাদের ৮,৯০০ টাকা পাইলাম। এখন কি করব? এই ৬৪,৫০০ থেকে এই টাকাটা মাইনাস করে দিব। তাহলে ৬৪,৫৫০, ৮,৯০০ টাকা। আচ্ছা, তো আমরা এখন মাইনাস, এটা যদি মাইনাস করি তাহলে আমাদের টাকার পরিমাণ আসে ৫,৫৫০ টাকা আসবে। ঠিক আছে, মাইনাস করলে। এখন এই যে টাকাটা তুমি পাইলা, এটার সাথে কি করবা? 18,730 টাকা যোগ করবা, কারণ এটা যোগ আছে। তাহলে এই দুইটা যোগ করলে তোমার কত হবে? 18,730 আছে, আমি ক্যালকুলেটরে যোগ করে দিচ্ছি। এখানে আছে কত? ৭৪,৩৮০ টাকা। এটা তোমাকে হাতে কলমে করতে হবে। আমি যেহেতু ভিডিওতে করতেছি তাই শর্টে আমি ক্যালকুলেটর চেপে অ্যান্সারটা বের করে নিলাম। তোমাদের পরীক্ষার হলে এগুলো কি করতে হবে? ক্যালকুলেটর ছাড়াই ব্যবহার করতে হবে। তাহলে তোমাকে যোগ বিয়োগ করলে আমাদের টাকা আসতেছে কত? ৭৪,৩৮০ টাকা। এখন দেখি আমাদের অপশনে আছে কি না এ টাকাটা। এই যে দেখো, প্রথমেই আছে ৭৪,৩৮০ টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। তাহলে আমরা সামারি করলে বলতে পারবো যে এরকম চাঁদার অঙ্কে যদি দেওয়া থাকে তাহলে কি হবে? মোট যে চাঁদার পরিমাণ আছে ওটার থেকে মাইনাস করতে হবে বিগত বছরের চাঁদা, আগামী বছরের চাঁদা এবং যোগ করতে হবে চলতি বছরের বকেয়া চাঁদা। ওকে, তাহলে তুমি কি করবা? এই চাঁদার অঙ্কটা বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা এই অব্যবসায়িক প্রতিষ্ঠানে যেহেতু অঙ্ক দুইটা দেখলাম, এটা ধারণা নিতে পারলাম। এখন আমার প্রথম থেকে কিছু থিওরিক্যাল বিষয় এবং কিছু টার্মসগুলো দেখে নিব যেন তোমার জন্য সুবিধা হয়। তো এই অধ্যায়টা জানার জন্যে তোমাকে দুইটা বিষয় ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে অব্যবসায়ী, যেটা হচ্ছে মুনাফাভোগী হবে, এটা আগে না, মুনাফাভোগী মানে কি? মুনাফা ভোগ করবে,
মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলো? প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান? আচ্ছা, অব্যবসায়ী। আচ্ছা, তো মুনাফা ভোগ করবে বাট সেটা অব্যবসায়ী প্রতিষ্ঠান, এরকম কি উদাহরণ আছে? একটু তোমরা জানতে পারবা অবশ্যই, যে স্কুল, তারপরে আছে, ও সরি এখানে স্কুলটা আসবে না, আমরা অমুনাফাকে দিয়ে দিই তাহলে এখানে সুবিধা হবে। অমুনাফাভোগী, কারণ স্কুল তো মুনাফা ভোগ করে না, তাই না? আমি আবারও বলতেছি, অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নিচের কোনগুলো? তাহলে স্কুল, কলেজ, তারপরে তোমার মাদ্রাসা, তারপরে তোমার বিশ্ববিদ্যালয়, তারপরে আরও থাকতে পারে তোমার ক্লাব, ছোটো ছোটো যেসব ক্লাবগুলো আছে, তারপরে পাঠাগার মানে কি লাইব্রেরি। তাহলে আমরা কি দেখলাম, যে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান এগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, ক্লাব, পাঠাগার। প্রশ্ন আসতে পারে যে স্কুল এটা কোন ধরনের অব্যবসায়ী প্রতিষ্ঠান, মুনাফাভোগী নাকি অমুনাফাভোগী, মানে আয়বাচক নাকি ব্যয়বাচক ইত্যাদি। তখন তোমাকে কী করতে হবে, অমুনাফা এই জায়গাতে টিক দিতে হবে। তো এটা গেল অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখন আমরা দেখব মুনাফাভোগী, মানে মুনাফা ভোগ করবে, মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আচ্ছা, তো এর মধ্যে কি কি আছে? ডাক্তার। এখন একটা ডাক্তার যদি চেম্বার খুলে বসে আছে, কিন্তু ও কি কোনো পণ্য ক্রয় বিক্রয় করবে নাকি ও সেবা দিবে? ও একটা সেবা দিবে, সেটা কি অর্থের বিনিময়, তাহলে সে মুনাফা ভোগ করলো, তাহলে ডাক্তার গেল। তারপরে তোমার থাকতে পারে উকিল, তারপরে তোমার থাকতে পারে সলিসিটর বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, এরকম অনেক কিছু আছে, সলিসিটর। ওকে, এগুলো হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আশা করি বুঝাইতে পারছি যে কোনটা অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, কোনটা মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আচ্ছা, তো এগুলো প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে উকিল এটা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, তোমাকে কী করতে হবে তখন বলতে হবে। আচ্ছা, তো তোমার কাছে যদি ইন্টারমিডিয়েটের কাছে কোনো বই যদি থাকে, তাহলে ওই অধ্যায়ে যায় কিছু থিওরিক্যাল টার্ম আছে, সেগুলো তুমি পড়ে নেবা, কারণ এখানে তো এই ভিডিওতে থিওরিক্যাল বিষয় তো তোমাকে ওইভাবে পড়ানো পসিবল না, সেগুলো তোমাকে নিজে থেকে একটু পড়ে নিতে হবে। এই অধ্যায়টা জাস্ট আমরা অঙ্কর কী ফাংশন আছে সেগুলো একটু বলে দেবো, আর কী কী পড়তে হবে সেটাও বলে দিব। তো এটা গেল, একটু পড়ে নিবা, দেখে নিবা এগুলো। তারপরে দেখবা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবটা দেখবা, প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি ও প্রদান, যেটা কি পাবো আর কি প্রদান করব, তো এই দুইটাই হচ্ছে সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, মানে সর্বদা কি করবে, ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। এটা কোন ক্ষেত্রে? শুধুমাত্র অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো কি ডেবিট আর ক্রেডিট, ডেবিট শুধুমাত্র ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। এটা গেল। আরেকটা বিষয়, প্রাপ্তি ও প্রদান হিসাবে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো হিসাব নগদ প্রাপ্তি লিপিবদ্ধ করা হবে, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো হিসাবে এর ভেতরে চলে আসবে। কোন ক্ষেত্রে? অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো প্রাপ্তি ও প্রদান হিসাব সমন্বয় লিপিবদ্ধ করা হয় না, মানে প্রাপ্তি ও প্রদান হিসাবে সমন্বয় লিপিবদ্ধ করা হয় না। এগুলো তোমার ওই ইন্টারমিডিয়েট বই বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বইয়ে তুমি পেয়ে যাবে, এগুলো থিওরিক্যাল টার্ম, তো পড়ে নেবে এগুলো, ঠিক আছে। তারপরে আসতে পারে এরকম যে প্রাপ্তি ও প্রদান হিসাব দুতরফা দাখলা পদ্ধতি অঙ্গ, বা এটা কি আসলে কোনো পাঠ? তখন তোমাকে না, কারণ প্রাপ্তি ও প্রদান এই দুইটা হচ্ছে দুতরফা দাখলা পদ্ধতির অঙ্গ বা মানে অংশ নয়, ঠিক আছে এটা। তারপর তোমার আছে আরেকটা হচ্ছে আয় ব্যয় বাচক হিসাব আছে, যেটা কি আয় আর ব্যয়। তো আয় ব্যয় তো আমরা সচরাচর জানি, তো একটা অব্যবসায় প্রতিষ্ঠানে তো আয় ব্যয় তো থাকবেই। তো আয় ব্যয় হিসাবে ডেবিট পাশে তোমার মুনাফা ব্যয় থাকে, আর ক্রেডিট পাশে কি মুনাফা যেহেতু আয় থাকে, এটা আমরা সবাই জানি। তো এগুলো একটু দেখে নিবা, অতটাও কঠিন বিষয় না এখানে, ঠিক আছে।
তো এখানে আরেকটা দুইটা বিষয় তোমাকে টার্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে তহবিল। সেটা হচ্ছে গিয়ে তহবিল। এখন তহবিল দুইটা আছে মোটামুটি, একটা হচ্ছে মূলধন তহবিল, একটা বিশেষ তহবিল। একটা কি মূলধন তহবিল, আরেকটা হচ্ছে বিশেষ তহবিল। বিশেষ তহবিল। তো মূলধন তহবিলের মধ্যে কি কি থাকতে পারে? এই মূলধন তহবিলকে বলা হয় একটি অন্তদায়, মানে যখনই একটা অব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হবে তাহলে অবশ্যই তো একটা মূলধন নিয়ে গঠিত হবে, তখন কি সেটাকে মূলধন তহবিল নিয়ে গঠিত হয়। ঠিক আছে। তো কোনো নির্দিষ্ট দিনে একটা অব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পত্তি এবং বহির্দায়ী বিভিন্ন তহবিলের সম্পত্তির যোগফলকে কী বলে? মূলধন তহবিল বলে। তো আমরা তো এটা তো সবাই জানে যে মূলধন তহবিলটা কী জিনিস। ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে উইলিকৃত ধন সম্পত্তি এটা কি মূলধন তহবিলের মধ্যে যাবে? অবশ্যই যাবে, কারণ তোমার একটা অব্যবসায় প্রতিষ্ঠান আছে, কোনো একজন মানুষ মনে করলো যে আমার এই 5 কাঠা জমি আছে ভাই, আপনি নিয়ে নেন, বা আপনার নামে উইলকৃত সম্পদ করে দিলাম, এক্ষেত্রে কি ওটা মূলধন তহবিলের মধ্যে যাবে। আর বিশেষ তহবিলের মধ্যে অন্তর্ভুক্ত তোমার কী কী টার্ম আছে, সেরকম হচ্ছে উন্নয়ন তহবিল আছে, পুরস্কার তহবিল আছে, বৃত্তি তহবিল আছে, স্পোর্টস তহবিল আছে, মানে এই বিশেষ তহবিলের ভিতরে এগুলো আছে। একটা তোমার অব্যবসায় প্রতিষ্ঠান আছে, সেখানে একজন মানুষ ওই ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য কিছু উন্নয়নের কাজের জন্য টাকা দেয়, আবার খেলাধুলা হচ্ছে স্পোর্টস কিছু টাকা দিচ্ছে, তারপরে পুরস্কারের জন্য কিছু টাকা দিচ্ছে, এরকম এগুলো সব হচ্ছে এর ভেতরে যাবে। আর বিশেষ তহবিল উদ্বৃত্ত দায় পাশে লিপিবদ্ধ করা হয়। এটা কখন কোথায় যায়? দায় পাশে যায়, কারণ তুমি ওই ব্যক্তির কাছে দায়বদ্ধ আছো। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আর যেহেতু অব্যবসায় প্রতিষ্ঠান করতেছো, তো এই অধ্যায়ে সবচেয়ে মেন যে টপিক বা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে চাঁদা। কারণ এই চাঁদাই হচ্ছে এই অব্যবসায় প্রতিষ্ঠানের মেন বিষয়। কারণ একটা অব্যবসায় প্রতিষ্ঠানে মনে করে 5 জন সদস্য আছে, তো এই 5 জনের কাছ থেকে জনপ্রতি কী করবে? 100 টাকা করে যদি নেয় তাহলে কত হচ্ছে? 500 টাকা হচ্ছে। এই 500 টাকাই হচ্ছে চাঁদা। এখন এর মধ্যে কেউ বকেয়া রাখতে পারে, কেউ অগ্রিমও দিতে পারে, কেউ অনাদায়ী রাখতে পারে। ঠিক আছে, ওকে, আশা করি বোঝাতে পারছি। তো চাঁদা রিলেটেড একটা ছক আমরা দেখব, সেই ছকটা তুমি যদি দেখো বা মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চাঁদা সংক্রান্ত সমস্যা সমাধান। চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলে সেখানে তোমার মোট চাঁদা প্রাপ্তি থাকবে, যেটা আমরা অঙ্ক করেছিলাম। এই যে একটা অঙ্ক থামো দেখাচ্ছি। এই যে মোট চাঁদা প্রাপ্তি ছিল না 64,550 টাকা, এটা হচ্ছে তোমার মোট চাঁদা প্রাপ্তি। এই টাকার ভিতরে তোমার আগামী, পরবর্তী, বকেয়া এসব সবই আছে। তো সেটাই আমরা বলতেছি যে চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি এত টাকা এখানে বসবে, এখান থেকে বাদ যাবে হচ্ছে বিগত বছরে বকেয়া চাঁদা আদায়, সেটা বাদ যাবে। চলতি বছরে প্রাপ্ত কিন্তু পরবর্তী বছরে অগ্রিম চাঁদা, সেটাও বাদ যাবে। মানে তুমি চলতি বছরে টাকা পাইছো কিন্তু সেটা কি পরবর্তী বছরে অগ্রিম দিয়ে দিয়েছে, সেটাও কি করবে? মাইনাস করতে হবে। তাহলে এই দুটো যোগ করে এখান থেকে মাইনাস করলে তুমি কি একটা অ্যামাউন্ট পাবা না? সেটা অ্যামাউন্ট এখানে বসবে। সেটার নাম কি? চলতি বছরের জন্য প্রাপ্ত চাঁদা। এর নাম হচ্ছে চলতি বছরে প্রাপ্ত চাঁদা। তারপরে কি আছে দেখো, যে যোগ চলতি বছরের বকেয়া চাঁদা, মানে চলতি বছরে যেটা তুমি বকেয়া পাবো সেটা যোগ করবা। আরেকটা যোগ করতে হবে বিগত বছরে প্রাপ্ত, মানে তুমি বিগত বছর পাইছিলা টাকা, সেটা কি চলতি বছরে বকেয়া চাঁদা আছে, মানে তুমি বিগত বছরে তুমি পাবা কিন্তু সেটা এখনও বাকি আছে, তাহলে সেটা এখন কি যোগ করতে হবে। তাহলে এই যোগ করে যে অ্যাকাউন্টটা পাবা ওখান থেকে এটা মাইনাস করলে কি চলতি বছরে অর্জিত মোট চাঁদা তুমি পাবা। তো এই ক্যালকুলেশনটা তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা স্কিপ করে লিখে নিতে পারো। ঠিক আছে, জাস্ট এই ফর্মালিটিসটা পূরণ করতে পারলে বা জানতে পারলে তুমি চাঁদার যে কোনো অঙ্ক তুমি সমাধান করতে পারবা। জাস্ট অ্যামাউন্টটা তুমি জাস্ট বসাই দিবা, তোমার ক্যালকুলেশন অ্যান্সার তোমার বের হয়ে যাবে। ওকে, তো এই রিলেটেড আমরা একটা অঙ্ক দেখব, এই সুযোগে দেখে ফেলি। এই যে আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসলাম, সেটা হচ্ছে মোট চাঁদা প্রাপ্তি কত আছে দেখো, 50,000 টাকা আছে। মোট চাঁদা প্রাপ্তি 50,000 টাকা। এর মধ্যে দেখো বিগত বছরে 5,000 টাকা আছে, সেটা কি মাইনাস হয়ে যাবে। আগামী বছরে 7,500 টাকা আছে, এটাও মাইনাস হয়ে যাবে।
চলতি বছরের অনাদায় চাঁদা কত ৯,০০০ টাকা, এটা কি যোগ হবে? তাহলে আমাদের চলতি বছরের খাতে কত টাকা আয় ক্রেডিট বেশি হলো সেটা দেখব। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2001-2 অর্থ বছরে মানে শিক্ষাবর্ষে আসছিল, ঠিক আছে। তো আমরা এখন এটা কি করব, সমাধান করব। তো সমাধান করার জন্য তো সিম্পলি যে নিয়মটাই আছে সেটাই আমরা করি। মোট চাঁদা প্রাপ্তি কত আছে? 50,000 টাকা মোট চাঁদা 50,000। এখান থেকে বিগত বছরেরটা মাইনাস করব। তো বিগত বছর কত টাকা আছে? 5,000 টাকা 5,000 টাকা। ওকে, আচ্ছা। তো এখন এখান থেকে কী করতে হবে, আগামী বছরে যেটা আছে ওটাও মাইনাস হয়ে যাবে। তাহলে 7,500, তাহলে দুটা যোগ করলে কত? 7 × 5 = 12,500 টাকা। তো 12,500 টাকা তুমি যে টাকাটা পাইলা, এখন এখান থেকে এটা মাইনাস করে দিতে হবে। তো 50 থেকে 12,500 কত হয়? 50,000 মাইনাস 12,500, তোমার 37,500 টাকা আসে। 500 মাইনাস 37,500। এখান থেকে কি করব, চলতি বছরে যে অনাদায় 9,000 টাকা আছে এটা যোগ করব। এই টাকাটা কী করব? যোগ করব। তাহলে যোগ করি আমরা এখন, তাহলে 9,000 টাকা। তাহলে এখান থেকে এটা যোগ করি, দেখো কত হয়? 5, 9, 7, 16, হাতে থেকে 1, 3, 1, 4। তাহলে তোমার টাকার পরিমাণটা কত হলো? 46,500 টাকা পাইলা না? এখন দেখো অপশনে 46,500 টাকা আছে কি? এই যে দেখো এ নম্বরে 46,500 টাকা আছে। তাহলে তুমি যদি এই ছকটা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো চাঁদার অঙ্ক তুমি এমনিতে সমাধান করতে পারবা, ঠিক আছে। আই থিঙ্ক তোমার কাছে কোনো কনফিউজ না থাকারই কথা। তারপর যদি কনফিউজ থাকে তুমি আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমার সমস্যা বা অঙ্ক দিতে পারো, আমি সমাধান করে দেব। তো এটা গেল তো চাঁদা রিলেটেড। আরেকটা আছে, সেটা হচ্ছে খাদ্য সামগ্রী ও মণিহারি বাবদ আয় ব্যয়। তো এই পাঁচটা হচ্ছে খাদ্য সামগ্রীর জন্য, আর মণিহারি বাবদের জন্য। এটা এই দুইটা টার্ম বা দুইটা ছক তোমাকে মাথায় রাখতে হবে। প্রশ্ন আসতে পারে যে খাদ্য সামগ্রীর যে কোনো অঙ্ক তোমাকে দিয়ে দিতে পারে, তাহলে এই ছকটা তুমি অবশ্যই কী করবা, মনে রাখবা। তো খাদ্য সামগ্রীর জন্য কি প্রারম্ভিক মজুদ, এখান থেকে চলতি বছরে পরিশোধ যোগ হবে, চলতি বছরে বকেয়া যোগ হবে, দেন তোমার যেটা কাটা হবে ওটাই। আর মণিহারি বাবদের কি বিক্রয়, বছরের শুরুতে বকেয়া, সমাপনী দিয়ে মাইনাস করতে হবে, ঠিক আছে। তো মণিহারি খাদ্য সামগ্রী বাবদ আয়, মণিহারও খাদ্য সামগ্রী বাবদ আয়, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে ক্রেডিট সাইড, আর এটা কি ডেবিট সাইড। এপাশে তোমার বিক্রয় থাকলে বিক্রয়গুলো লিখবা, বছরের শুরুতে কোনো বকেয়া থাকলে সেটা লিখবা, সমাপনী থাকলে সমাপনী লিখবা। দেন হিসাবপাতি করে যেটা হয় সেটা অঙ্ক বের করে পাবা, ঠিক আছে। তো এই ছিল এই কী বলে অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবের যাবতীয় ইনফরমেশন। আশা করি তোমার কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয় ভিডিওটা দেখে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।